দর্শক দেখুন, ভালো খবর, ভারত কিন্তু মাথা নত করল না। ভারত কার্যত আমেরিকার মাথা নত করালো, এটুকু বলতে পারি। ভারতের উপর থেকে 25% অতিরিক্ত শুল্ক সরিয়ে দিল আমেরিকা, নির্দেশে সই ট্রাম্পের। সেই ট্রাম্পের যে ট্রাম্প কত কথা বলছিলেন। নিচে লেখা, সম্প্রতি ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। সেই চুক্তির ফলে ভারতের উপর শুল্ক 50% থেকে নেমে 18% হবে বলেও জানানো হয়েছিল। এই আবহে ভারতের পণ্যের উপর থেকে শাস্তিমূলক শুল্ক কমালো আমেরিকা। বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলছিলেন যে কেন রাশিয়া থেকে তেল কিনবে ভারত, বন্ধ করতে হবে, না হলে আমরা এই করব সেই করব, শুল্ক চাপাবো। চাপানোর ব্যাপারটাও হয়েও ছিল, কিন্তু ভারত চুপ করে বসেছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন যে দেখি ডোনাল্ড ট্রাম্প কতটা বাড়েন। চুপচাপ বসেছিলেন, কোনো তোয়াক্কা কার্যত করছিলেন না। কিন্তু দর্শক, এখন যেটা বলা হচ্ছে, ফের গড়িয়ে এসেছে আমেরিকা। বাণিজ্য চুক্তি হয়েছে এবং শাস্তিমূলক যে শুল্ক চাপানো, সেটা থেকেও সরে এসছে আমেরিকা। তার মানে কার্যত ভারতের জয়। আমি এ নিয়ে দর্শক আরও কথা বলবো, তবে তার আগে আমি একটা পোস্ট দেখাই। প্রধানমন্ত্রী তিনি এই যে সিদ্ধান্ত, সেটাকে ধন্যবাদ জানিয়ে একটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যেটা দেখতে পাচ্ছেন। আমি এ নিয়ে চর্চা করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নিয়ে, কারণ তিনি ব্রিগেডিয়ার হলেও মানে জিও পলিটিক্স থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতি সবটাই এখন অনেকটাই বোঝেন এবং মানুষকে খুব ভালো করে বোঝান। তো সেই জন্য আমি ওনাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, যখন শুল্ক চাপানো হয়েছিল অতিরিক্ত, তখন আমরা চর্চা করেছিলাম, অনেক আলোচনা হয়েছিল। আমরা দেখছিলাম, লক্ষ্য করছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ করে বসেছিলেন যে দেখি উনি কতটা কী করছেন। কোনো মাথা নত করা বা রাশিয়া থেকে তেল কিনবো না ঘোষণা করে দেওয়া, সেটা কিন্তু করেননি। আজও কিন্তু রাশিয়া থেকে তেল কিনবো না বলে এরকম কোনো ঘোষণা দেখতে পাচ্ছি না। তো কি হলো হঠাৎ করে আমেরিকা এরকম মাথা নত মানে করলো, কার্যত শুল্ক কমিয়ে নিচ্ছে? নমস্কার আপনাকে এবং আপনার লক্ষ লক্ষ দর্শককে। প্রথমেই বলে রেখি, দেখুন, আমি তো ইকোনমিস্ট না, অর্থনীতিবিদ না, কিন্তু আমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট ছিল ইকোনমি এবং পলিটিক্যাল সায়েন্স, এবং পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ছিল। তো কিছুটা তো পড়তে হয়েছে। আর যে মানুষ রোজগার করে, খরচা করে, সেই একজন ইকোনমিস্ট, একজন সাধারণ মানুষ হিসাবে, এবং এই ব্যাপারে পড়াশোনা করি বলে আমি যতটা জানি বলবো। এবং আপনি যদি দেখেন, আপনার সাথে এই নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম এবং খুব সুন্দর হয়েছিল, বহু লক্ষ মানুষ দেখেছিলেন সেই প্রোগ্রামটা, এই ট্যারিফ নিয়ে। এবং তখন আমি বলেছিলাম যে একদিন এ পিছাবে, এবং সেটাতে অনেক মানুষ সেটাতে সহমত হয়নি, যে আমরা অতটা, আপনি এবং আমি অতটা নলেজ নেই আমরা বলছি, বাট আমরা অভিজ্ঞতা দিয়ে বলেছিলাম, আশা রেখেছিলাম, এবং সেটাই হয়েছে যেটা আপনি বললেন। এবার কেন এরকম হলো? দেখুন, ডোনাল্ড ট্রাম্প একটা নতুন, একটা বলতে পারেন অদ্ভুত একটি রাষ্ট্র এবং পৃথিবীর একটি নেতা, যেটা আগে দেখা যায়নি। এরকম নেতা যারা কখন কি করবে বোঝা যায় না। তাদের দেশের লোকেরা অনেক সময় তাদের নিয়ে একটু বিব্রত হয়ে যাচ্ছে, কখন কোন দেশের সাথে কি করবে। এবং একবার না, বহুবার, যেমন কিছুদিন আগে উনি সমস্ত প্রোটোকল ভেঙে পাকিস্তানের একজন জেনারেলের সাথে লাঞ্চ করেন। এটা পৃথিবীতে হয় না, কারণ পাকিস্তান একটি ডেমোক্রেটিক কান্ট্রি, তাদের একজন প্রাইম মিনিস্টার আছে। মানে আমাদের দেশের আর্মি চিফ গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করবে একলা একটা কেবিনে বসে, এটা হয় না। এরকম উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ভারতবর্ষকে একটি মরণশীল অর্থনীতি বলেন, এবং রাশিয়াকেও বলেন। ইনি গালিগালাজও করেছেন বহু মানুষকে এবং ভয় দেখিয়েছেন। এবং এইগুলোর থেকে মনে পড়া যায় যে বুলি বলে একটা কথা আছে ইংরেজিতে, যার বাংলা কথা হয় না, বাট মানে একটু গুন্ডা প্রকৃতির আচরণ করে কিছু মানুষ, যারা সত্যিকারের গুন্ডা না, তারা ভয় দেখায় লোকে, সেই ভয়ে সাবমিট করে, এবং তাতে তারা এইরকম ভাবেই বেঁচে থাকে। কিন্তু কেউ যদি প্রতিবাদ করে, তখন দেখা যায় সে সেটার থেকে পিছিয়ে আসে। এখানে আমরা একটা, আমি যেটুকুনি বুঝি, দেখুন, এই ব্যাপার নিয়ে 40 বছর ধরে এই সমস্ত নিয়ে ঘাটছি, দেখছি। এবং ভারতের কেন্দ্রবিন্দু যেটাকে বলে, যেখানে পার্লামেন্ট, সেইখানটাতেই আমার অফিস ছিল 4 বছর। একটা আমার আইডিয়া হয়ে গেছে ভারতবর্ষ কেমন ভাবে চলে, মিডিয়ার সঙ্গে কথা বলি, পড়াশোনা করি, সেইখান থেকে বলতে পারি আমি এই রকম একটা ধৈর্যশীল
রাজনৈতিক লিডারশিপ আমি চাক্ষুষ দেখিনি। আগেও আমরা আমেরিকাকে টেক অন করেছি, 71-এ যুদ্ধের সময় করেছি, নিউক্লিয়ার এনপিটি টেস্ট সাইন করবার সময় একটা বিরাট চাপ এসেছিল, করেছি। সেটা মনমোহন সিং এর গভর্নমেন্ট, 71-এর যুদ্ধে ইন্দিরা গান্ধী ছিলেন, এবং বাজপেয়ী এর গভর্নমেন্টের সময় আমরা নিউক্লিয়ার ব্লাস্ট করেছিলাম। আমরা আমেরিকা ইরানের সাথে এখন যেমন ব্যবহার করছে, আমাদের সাথে তখন তেমন ব্যবহার করছিল, আগেও করেছি। কিন্তু এই যে একটা ব্যাপার আমি দেখলাম, যে একজন গালি দিয়ে যাচ্ছে, এই করছে ওই করছে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে যাচ্ছে, আর অন্যদিকে একদম চুপ। এবং সেই চুপের জন্য অনেক কুকথা তাদেরকে দেশের মানুষদের থেকেও শুনতে হচ্ছিল, দেশের যারা রাজনৈতিক বিরোধী দল, যে ভয় পেয়ে গেছে, সারেন্ডার করে দিয়েছে। সেখানে একটা দেখলাম যে একজন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো, আর একজন অনেক আঘাত আনলো, কিন্তু তারপরে কিছুই হলো না, তারপরে সে পিছনে এলো। এবার কেন, একটু ব্যাকগ্রাউন্ড বলি। দেখুন, ইনি চাইছিলেন পুরো পৃথিবীটা উনি খুব তাড়াতাড়ি সবকিছু করে সলভ করে দেবেন, এবং উনি নোবেল প্রাইজও পাবেন শান্তির জন্য। এবং ইনি মানে একটা ওনার মধ্যে একটা ইচ্ছা দেখতে পাই যে সবকিছু উনিই করছেন। এই ইচ্ছেটা সাধারণত ডিকটেটরদের মধ্যে দেখা যায়, যে তারা সবকিছু করতে পারেন। হিটলার যেমন বলতেন যে উনি সবকিছু পারেন। তো এই রকম ইচ্ছেটার থেকে ডিকটেটরশিপ হয়, এবং সেটার পতনও হয়, সেটা আমরা দেখেছি। স্ট্যালিন বলুন, হ্যাঁ, আর হিটলার বলুন। তো এরকম অনেক ডিক্টেটরশিপ অনেক জায়গায় পতন হয়েছে, আবার এখনো অনেক পতন হয়নি, যেমন নর্থ কোরিয়াতে এখনো পতন হয়নি ডিক্টেটরশিপ। এইবার কি হয়, উনি চাইছিলেন ইন্ডিয়া ওনার সুরে নাচবে, উনি যা ইচ্ছে করবেন। ইন্ডিয়া তার সুরটা বেঁধে রেখেছে, অনেক সময় হয়তো ইন্ডিয়া সুরটা বন্ধ করে দিয়েছিল। এবং শোনা যাচ্ছে বাজারে নাকি ইন্ডিয়া ঘুর পথে এটাও বলে দিয়েছিল, ইউএস এর একমাত্র তো রাষ্ট্রপতি না, মন্ত্রীরা আছে, ষড়যন্ত্রীরা আছে, তাদেরকে এরকম হলে আমরা, ডোনাল্ড ট্রাম্প যতদিন রাষ্ট্রপতি থাকবে, আমরা বন্ধ করে দেবো কথা বলা আপনাদের সাথে। সেখানে লসটা কার হবে? ইন্ডিয়ার তো হবেই, বাট আমেরিকারও হবে, কারণ ভারত একটা বড় বাজার। সেই বাজারে যদি তারা বিক্রি না করতে পারে, তাদেরও তো একটা অসুবিধা। এবার উনি কি লিখলেন, এই যখন ট্রেড ডিলটা অ্যানাউন্স হলো, 18% হয়ে গেল 50% থেকে 32% কমে, যে আমার বন্ধু এবং ভারতের অত্যন্ত ক্ষমতাশীল এবং শ্রদ্ধবান নেতা নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয়েছে, এবং আমি ওনার অনুরোধে ট্যারিফ কমিয়ে দিলাম। এবং লিখেছেন যে ওনার অনুরোধে এবং ওনাকে ভালোবাসি বলে ট্যারিফ কমিয়ে দিলাম। তারা রাজি হয়েছে যে রাশিয়া থেকে আর তেল কিনবে না, এবং আমেরিকার থেকে তেল কিনবে, বিশেষ করে ভেনেজুয়েলার সম্পর্কে। এবং তারপরে উনি বললেন 500 বিলিয়ন ইউএস ডলার এনার্জি, টেকনোলজি, কৃষি, কয়লা ইত্যাদিতে আমরা বিনিয়োগ করব। কবে থেকে শুরু হবে কিচ্ছু বললেন না। এবং আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, উনি আর আমি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প, আমরা দুজনে করে দেখাই, অন্যদের সম্বন্ধে ততটা বলা যায় না। মানে অন্যদের মানে উনি ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, চায়না, বড় বড় দেশগুলো যেগুলো আছে, জার্মানি, তাদের সম্বন্ধে বললেন। কিছুদিন আগে দেখেছি উনি ফ্রান্সের রাষ্ট্রপতিকে নকল করে কথা বলছিলেন টেলিভিশনে, যেমন ভাবে উনি কথা বলেন। এইগুলো একটা অদ্ভুত ব্যাপার যেটা উনি করেন। এবার এই টুইটের জবাবে, যেটা আপনি বলছিলেন একটু আগে, উনি আমাদের প্রধানমন্ত্রী বললেন যে অত্যন্ত একটা ভালো কথা হয়েছে, আমি খুব আনন্দ, উনি আমাদের ট্যারিফ কমিয়েছেন, এবং আমাদের দেশের 1,40,00,000 লোকের থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ফর এই সুন্দর কাজটার জন্য। এবং তারপরে উনি বলেন, আমাদের দুটো বড় বড় ইকোনমি, ডেমোক্রেসি, আমরা একসাথে কাজ করব, এবং ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো হবে। এবং ওনাকে একটু বলা যান খুশি করবার মতো করে একটা কথা বলেছেন, যেটা একটা সৌজন্য এবং ভদ্র, আমার মনে হয় ঠিক করেছেন। এইবার হলোটা কি, এই যে আমাদের ট্রাম্প দেখিয়ে উনি চাইছিলেন যে ট্যারিফের ভয় আমরা মাথা নিচু করব এবং উনি দাপিয়ে বেড়াবেন, সেখানে হঠাৎ উনি রিয়েলাইজ করলেন যে ভারতকে হয়তো সেটা করা যাবে না। কারণ দেখা গেছে কিছুদিন আগে উনি কিন্তু এইরকম ভাবে ইউরোপিয়ান ইউনিয়নকে দাবিয়ে গেছিলেন, এবং অনেকভাবে অনেক দেশকে দাবিয়েছেন, চায়নাকে দাবাতে পারেননি, তাই জন্য অবিশ্বাস্য রকমের ট্যারিফ লাগিয়ে রেখেছেন চায়নার উপরে। এবং কানাডাকে দাবিয়েছেন উনি রিসেন্টলি। কিন্তু যখন দেখলেন ভারতকে পারা যাচ্ছে না, কারণ ভারত এত বড় ইকোনমি, এত বড় একটা বাজার, দ্বিতীয় একটা নিউক্লিয়ার শক্তি, তৃতীয় একটা বড় ডেমোক্রেসি, এবং ওনার আশা ভরসা যে চীনের বিরুদ্ধে যদি কখনো কিছু করতে হয় তো ভারতকে অন্তত পাশে পাবো, সেগুলো সব জ্বলে যাচ্ছে ওনার ইগোর জন্য। তখন উনি একটু পিছু হটলেন, আমার যেটা মনে হয়, এবং যেটা ভারতের জন্য ভালো। এইখানে ভারতের যেটা ডিপ্লোমেসি দেখলাম, যে টপ লেভেলের মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর থেকে কেউ একটাও নোংরা কথা বলেনি, কিচ্ছু খারাপ কথা বলেনি, চুপ থেকেছে।
তারা সহ্য করেছে এবং কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পারলাম, কয়েক সপ্তাহের মধ্যে, যে উনি মাথা নিচু করলেন, যেটা বুলিদের হয়। অনেক সময় অনেক ছেলে স্কুলে বা একটু চেহারা বড়, সে দুম করে একটা আইসক্রিম কেড়ে নিল একটা বাচ্চার থেকে, পরে কেউ যদি তাকে পাথর মারে তখন সে পালিয়ে যায়, কাঁদতে শুরু করে। সেটা আমি আমার পরবর্তী জীবনেও অনেক টেরিস্ট নিধন করবার সময় দেখেছি, যে যেসব টেরিস্টরা অত্যন্ত নিজেদেরকে নিয়ে একটা বিরাট ব্যাপার ছিল, তারা হাতে পায়ে ধরছে যে আর কোনোদিন করবে না, হ্যাঁ, কান ধরে উঠবোস করছে। তো এটা হয়, যেটা সেনাবাহিনীর যে কোনো মানুষ জানবেন। এবার হলোটা কি, আমাদের আশেপাশের দেশ যেগুলো আছে তাদের থেকে আমাদের ট্যারিফ অনেকটা কমিয়ে দেওয়া হলো। যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ক্যাম্বোডিয়া, এদের করে দেওয়া হলো 19%, আমাদের 18%। আর তার থেকেও বেশি লাগানো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান কে, যে যাদেরকে এখনো করে দেওয়া হলো 20%। তো এইটাতে লোকের চোখ কাটাচ্ছে যে এটা কি হলো, ব্যাপারটা কি হলো। এটা দেখুন, একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক বাধ্যবাধকতা থাকে। বাংলাদেশেরও যেমন আছে ভারতের উপর একটা বাধ্যবাধকতা, কি ভারতকে ডিঙিয়ে তোমরা কিছু করলে তোমাদের ঘিরে আছি আমরা, তেমনি আমেরিকারও আছে। কারণ ভারতকে যদি তোমরা বর্জন করে দাও, ভারতের কি হবে, একটু কষ্ট বাড়বে, একটু পয়সা করে ওষুধ কম আসবে, কিন্তু তোমরাও তো তোমাদের বাজারটা পাবে না, তোমাদের অন্য জায়গায় বাজার করতে হবে। এবার এটা হলো কি করে, এই ম্যাজিকটা ঘটলো কি করে? হাত গুটিয়ে কিন্তু ভারত বসে থাকেনি। ভারত কি করেছে এই সময়টা, সমস্ত আমাদের যত মন্ত্রী লোকেরা আছে, আপনি বলুন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলুন, প্রধানমন্ত্রী নিজে বলুন, আপনি অন্যান্য মিনিস্টাররা বলুন, রেলওয়ে মিনিস্টারদের দেখেছি আমরা বারবার এই দেশ ওই দেশ ছুটে গিয়ে তাদের সাথে চটজলদি কিছু চুক্তি করে নিয়েছে। প্রথমটা করে ইউনাইটেড কিংডমের সঙ্গে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করি, যাতে আমাদের বেশ কয়েক বিলিয়ন টাকা আদান প্রদান হবে। কারণ যাতে ইউএস এর সাথে আমাদের যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে যে ট্রেড ডেফিসিট বলে সেটাকে, যে আমরা ওখানে বিক্রি করতাম ধরুন $40 বিলিয়ন, ওটা যদি আর করতে না পারি তাহলে কোথায় করব? তাহলে চলো $4 বিলিয়ন আমরা আমেরিকা, লন্ডনে করব। এমনি ভাবে আর কি ভারত অনেকগুলো দেশের সাথে করে, তার মধ্যে ইউকে দিয়ে শুরু হয়, এবং তারপরে আমরা দেখি ইউরোপিয়ান ইউনিয়নের মাদার অফ অল ডিলস যেটাকে বলা হচ্ছে, সেইটা আসে। 37টা দেশ আছে, হ্যাঁ, আপনি 27টা ইউরোপিয়ান ইউনিয়নের, তাদের ইকোনমিটা সাইন করলো ভারতের সাথে এত বড়। কিছুদিন আগে শুনলাম যে অস্ট্রেলিয়ার সাথেও নাকি একটা ডিল সই হবার মুখে আছে, কানাডার সাথে একটা ডিল সই হবার মুখে আছে, এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউএইর একজন এলেন এবং 4 ঘন্টা প্লেনে করে এসে 2 ঘন্টা আমাদের প্রধানমন্ত্রীর সাথে কি গুজব করলেন, কি করলেন কিছু জানি না, আবার চলে গেলেন। তাদের সাথে একটা ডিল, কাতারের সাথে, কুয়াতের সাথে একটা ডিল নাকি সই হবে। আমরা একদম, মানে আপনি যদি একটু পড়েন এগুলো নিয়ে, আপনি জানতে পেরে যাবেন যে মুখে বসে আছে। তাহলে কি হলো, হরে ধরে ভারত ওই যে ট্রেড ডেফিসিট ছিল, যে আমেরিকার সাথে আমরা বাণিজ্য না করতে পারি, তাহলে ধরুন আমাদের, আমি কথার কথা বলছি, $40 বিলিয়ন লস হবে। তো সেই $40 বিলিয়নটা ঘাটতি পূরণ করবার জন্য হয়তো 30 বিলিয়ন বা $50 বিলিয়ন অলরেডি সই হয়ে গেছে, আর এখন এরাও আবার ট্যারিফ কমিয়ে দিল। তাহলে আলটিমেটলি কি হলো, আমাদের যে স্ট্যাটাস ছিল তার থেকে আমরা উপরে উঠে গেলাম। কারণ আমরা কি করছিলাম, যে আমাদের ওখান থেকে কিনবে না, অন্য বাজার ধরি, অন্য বাজার ধরতে গিয়ে ধরে ফেলেছি বাজার। আর তখন যে বাজারের সাথে আমাদের ঝামেলা চলছিল, তারা বলছে না না আমাদেরও ধরো। তো ফলে আমাদের হরে ধরে আমরা অনেক এগিয়ে গেলাম। এইটা একটা মারাত্মক ব্যাপার হলো। আমি সত্যিই বলছি, আমি দেখিনি এরকম সুন্দরভাবে একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইবো, যে এই এই ডামাডোলের মধ্যে রাজনীতি তো আছেই, কিন্তু রাজনীতির করে তো লাভ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতির যে পাওয়ার, তাতে আমরা জার্মানিকে একটা কয়েক $1 বিলিয়ন তাদের থেকে সাবমেরিন কিনবো বলেছি, ফ্রান্সকে বলেছি কয়েক $1 বিলিয়ন তোমাদের থেকে রাফায়েল কিনবো। এবার আমেরিকার সাথেও আমরা কিনবো, তেলও কিনবো, এটাও কিনবো। রাশিয়ার থেকে আমরা ফাইটার এয়ারক্রাফট কিনবো, তেলও কিনছি। এবং এখন অবধি প্রাইম মিনিস্টার মোদি কোথাও বা কোনো মিনিস্টার বলেননি মুখ দিয়ে যে রাশিয়ার তেল কিনবো না। উপরোক্ত পুতিন তাদের দেশ থেকে বলেছেন, এবং তাদের দেশের অনেক মন্ত্রীরাও বলেছেন। ভারত তো বলছে না যে তারা কিনবে না। ভারত তো অন্য দেশের থেকে কেনে, আমাদের থেকে কেনে, অন্যান্য অনেক দেশ থেকে কেনে। ভারত 5টা 7টা দেশ থেকে তেল কেনে। তখন বলছে যে তো ভারত কিনুক না আমেরিকার থেকে, আমাদের তো কোনো অসুবিধা নেই। এবং সেই ব্যাপারটাতে এই যে ট্রেড ডিলটা আজকে হয়েছে, মানে এই 12-14 ঘন্টা আগে যেটা সই হয়েছে, সেখানে যেমন আপনি বললেন রাশিয়ান তেল না কেনার কথা কোথাও মেনশন নেই। তাহলে এটা কেন হলো? অনেক সময় আমেরিকাতে বলুন, আমাদের দেশে বলুন, রাজনীতিকবিদরা তাদের ভোট ব্যাংকে ভুল বোঝাবার জন্য অনেক সময় অনেক কিছু বলেন যেটা সত্যি না। কারণ
কারণ অশিক্ষিত লোকরা সেই ভুলটা বিছানে আচ্ছা আচ্ছা ভারত ভয় পেয়ে গেছে, আমেরিকা এখন কি হচ্ছে, যারা গাধা তারা ভারত ভয় পেয়ে গেছে, ভারত ভয় গেছে, রাশিয়া কিনবে না, আচ্ছা ঠিক আছে ভারতের সাথে ব্যবসা করো, সেটা খুশ, তারা ট্রাম্পকে হয়তো আরেকবার ইলেকশনে জিতেই দেবে, আমি কথার কথা বলছি, সেইটা হয়। কিন্তু আসল বাস্তব হচ্ছে যে ভারত পাত্তা দেয়নি, ভারত নিজের মতো করে বেঁচেছে, নিজের মতো করে অন্য জায়গা খুঁজেছে, বাজবার অধিকার আছে ভারতের, সেই হিসাবে অন্য মার্কেট খুঁজে নিয়েছে, এখন তারা ফেরত এসছে, তাতে ভারতের সোনার উপরে সোহাগা হয়ে গেছে। আমার কম বুদ্ধিতে, কম ইকোনমিক্সে আমি যেটুকুনি বুঝি, কারণ আমি অনেক সময় দেখি অনেক বড় বড় ইকোনমিস্টরা বলেন তারা যদি সবই জানতেন তাহলে তারা তো শেয়ার মার্কেটে 1,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকার মালিক হয়ে যেতেন, কিন্তু সেটা তো হয় না। তারা জানেন কিন্তু প্র্যাকটিক্যাল বোধ কম। এখানে দেখলাম প্র্যাকটিক্যাল বোধটা এত বেশি যে আমাদের দেশে ওভারঅল আমার মনে হয় প্রতিটা ভারতবাসী এর থেকে লাভ পাবে, আমেরিকাও লাভ পাবে, তারা ব্যবসা করতে পারবে ভারতবর্ষে, তাদেরও ট্যারিফ কমলো, তারা ব্যবসা করতে পারবে, তাদের জিনিসগুলো আমরা কিনবো যেগুলো আমাদের দরকার, এবং আমাদের জিনিসগুলো তারা কিনবে যেগুলো তাদের দরকার। এটা একটা সম্মানসূচক ট্রেড এগ্রিমেন্ট, এবং আমরা সেগুলো কিনবো না যেগুলো তারা বিক্রি করতে চায় কিন্তু আমাদের প্রয়োজন নেই। যেমন কৃষি কিছু ব্যাপার আছে, কিছু দুগ্ধজাত প্রোডাক্ট আছে যেগুলো ওখান থেকে কিনলে আমাদের কৃষি ব্যবস্থা টলে যাবে, আমাদের ফার্মিং যেগুলো আমরা মিল্ক ফার্ম বলে সেগুলো চলে যাবে, বা মৎস্য ব্যবসায়ীরা মার খাবে, সেগুলো আমরা কিনবো না। এবং সেইটা একটা বাধ্যবাধকতা, সেটা সব দেশের সাথে সম্মানীয়ভাবে করা উচিত, সেটা হয়েছে। এবং আমার মনে হয় মাদার অফ ওয়ার্ল্ড ডিল দেখে এটা হয়েছে, এবং অন্যান্য দেশরাও এটার থেকে উদ্বুদ্ধ হচ্ছেন, তারাও একটা সাহস পাচ্ছেন, এবং তারা বলছেন যে ভারত আমাদের সাহস জুগিয়েছে। আপনি ওই যে কথাটা বললেন যে অনেক সময় পলিটিক্যাল পার্সন যারা তারা নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য মানুষকে ভুল বার্তা দেন, রাশিয়া থেকে তেল কেনা হবে না, এরকম কোনো চুক্তি হয়নি, অথচ ট্রাম্প বললেন যে ওনারা কিনবেন না। মানে আমার তো আপনার ওই কথাটা শুনে আমাদের রাজ্যের এক নেত্রীর কথা মনে পড়ছে। আমরা দেখলাম দুদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবী সেজে বা কী করে এমন করলেন যেন মনে হলো উনি যেন একেবারে বিরাট করে লড়লেন এবং উনি একেবারে জয় ছিনিয়ে আনলেন, কিন্তু আদতে কিছুই হয়নি, বিষয়টা কিছুই হয়নি। মানে ওনারটা কি ওই টাইপের বিষয়টা বলতে চাইছেন? দেখুন, আপনি যে টপিকটা তুললেন সেটাতে আমি যেহেতু রাজনীতিবিদ না, আমি যেটুকুনি বুঝি সেটা হচ্ছে উনি গিয়েছিলেন একজন সাধারণ মানুষ হিসাবে, উকিল হিসাবে যাননি। কারণ যতগুলো আমি যেটুকুনি পড়াশোনা করেছি, ইন্টারনেট দেখেছি, টিভি দেখেছি, নানান ডিসকাশন শুনেছি, জাজমেন্ট পড়েছি, কোথাও উকিল হিসাবে ওনার ওখানে নথিভুক্ত ছিল না ওই কেসটিতে। উনি গিয়েছিলেন একজন সম্মানীয় 10 কোটি মানুষের উনি রিপ্রেজেন্টেটিভ সেই হিসাবে, এবং সেই সম্মানটা রাখার জন্য সুপ্রিম কোর্ট ওনাকে বলতে দিয়েছেন। এবং অনেক সময় এটা বলতে দেন, ধরুন আপনার কালকে একটা কেস হলো, আপনি উকিল লাগালেন, আপনার উকিল কথা বলছে, এবং আপনি তখন কথা বলতে পারেন না, কারণ আপনার উকিল আপনার সত্তা নিয়ে কথা বলছে, এবং সেখানে ধরুন আপনি হাত তুললেন। এবার জাজ সৌজন্য চান, বা জাজ যদি দয়া করেন বা অনুমতি দেন, তাহলে জাজ বলতে পারেন আচ্ছা আপনিও বলুন, তখন আপনি হয়তো দুটো কথা বললেন। সেইভাবে উনি বলেছেন, এবং সেইটা অনেক, হ্যাঁ সত্যি কথাই, অনেক এখানকার মানুষরা মনে করছেন যে উনি সওয়াল জবাব করেছেন, ওকালতি করেছেন, না ওকালতি করেননি, উনি ওনার সমস্যা বলতে চেয়েছেন, সেইটা উনি বলেছেন একজন মানে একজন নেতা হিসাবে, এবং সেটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছেন, এবং অ্যালাউ করবার রাইট আছে সুপ্রিম কোর্টে, জাজরা করতে পারেন, সেটা করেছেন, তার বেশি কিছু না। আর হ্যাঁ, এরকম ভাবে অনেক রাজনৈতিক নেতারা অনেক সাধারণ মানুষকে ভুল বোঝান ভোট ব্যাংকে রাখবার জন্য, এবং ভোট ব্যাংকের একটা বড় অংশ আছে যারা হয়তো পড়াশোনা জানে না, তারা অনেক সময় ভয় পেয়ে যায় কিছু গভর্নমেন্টের ডিসিশন থাকলে। এবং আজকের না, বহু বহু বছর ধরেই চলছে এটা, এবং সেটা আমেরিকাতেও চলে, পৃথিবীর অন্যান্য জায়গাতেও চলে, এবং সেইটাই এখানে হয়েছে আমার মনে হয়, তার বেশি কিছু না। ওকে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন, খুব ভালো। আমি কেন বলছিলাম যে আপনি ব্রিগেডিয়ার হলেও আপনি যেভাবে জিও পলিটিক্স এবং অর্থনীতি এই সমস্ত বিষয়গুলো এতটাই ভালো বোঝেন, আমার দর্শকরা অনেকে বলেন আরেকটু বলতে দিতে পারতেন তো, আরেকটু বলতে দিতে পারতেন তো, আপনি এত ভালো করে বোঝান। কেন মাথা নত করতে বাধ্য হলো ইউএসএ, তার সুন্দর একটা ব্যাখ্যা আপনি দিয়েছেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি সুন্দর ব্যাখ্যাটা দিলেন যে কেন ইউএসএ কার্যত গড়িয়ে এলো। কেন গড়িয়ে এলো? কারণ ভারত যেভাবে ডিল করছিল অন্যান্য দেশের সঙ্গে, মানে আমেরিকা বুঝতে পারছিল যে আমাদের তো সব মাঠে মারা যাবে, একে তো জব্দ করা যাচ্ছে না, সুতরাং চলো একটা ডিল করে নিই, কিন্তু দেশের মানুষকে অন্যভাবে বুঝিয়ে দেবো যে ওরা এই করে বলেছে, সেই করে বলেছে। ঠিক যেমনটা আর কি এখানকার নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে একটা বিরাট কিছু দেখানোর চেষ্টা করলেন, কিন্তু আদতে কিছু না,
কিছু হয়েছে কি? উনি যে গিয়ে হিয়ারিং করলেন, কোনো রেজাল্ট এসছে কি? কিছুই হয়নি। কিন্তু এখানে দেখছি বিজ্ঞাপন শুরু হয়ে গেছে। এমনকি আমি অবাক হচ্ছি, সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং যেটা, সেই ফুটেজ নিয়ে বিজ্ঞাপন চলছে। দেখবেন এখন মোবাইল খুলে, আমি জানি না আমার ভিডিওতেও চলছে কিনা, সেই ফুটেজ নিয়ে বিজ্ঞাপন চলছে। দেখানোর চেষ্টা হচ্ছে আমাদের নেত্রী কত সওয়াল করছেন। তাতে কি করেছেন, কি রেজাল্ট কি হয়েছে? রেকর্ডে আছে ওনার কোনো নাম আছে যে উনি কিছু বলেছেন বলে কোনো উল্লেখ করেছেন? বিচারপতিরা যারা ছিলেন বেঞ্চে, কিছুই করেনি। আসলে উনি এটাই করতে চেয়েছিলেন। উনিও ভালো করে জানেন যে আমার এতে কিছুই হবে না, কিন্তু আমি ওখানে গেলে আমি প্রচার করব এখানে এসে, দেখো আমি বাংলার মানুষের জন্য লড়ছি, এই জন্য উনি গিয়েছিলেন। এটা হচ্ছে ভুল বোঝানো। তো ওই টাইপের আর কি বিষয়টা, যে রাশিয়ার সঙ্গে তেল কেনা বন্ধ এরকম কোনো কিছু হয়নি। না ভারত কোথাও বলেছে, না রাশিয়া কোথাও বলেছে, না চুক্তিতে কিছু আছে। কিন্তু ট্রাম্প বলছেন বন্ধ করে দিয়েছে, সেই জন্য আমরা এই করছি। এটা মুখ রক্ষা, জাস্ট মুখ রক্ষা। তো যাই হোক, উনি যেভাবেই ওনার দিকটা করুন না কেন, এটুকু বাস্তব যে শুল্ক কমানো হয়েছে, ফলে ভারতের ক্ষেত্রে যে বাধা হচ্ছিল ওদিকে আমাদের জিনিসপত্র পাঠানোর বা বিক্রি করার, সেই জায়গাটা অনেকটা শিথিল হলো। ফলে আমাদের এদিক দিয়ে অনেকটাই মানে ভালো হলো। তবে এটুকু বলবো কেন, নিশ্চয়ই নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে ট্রাম্প লোকটা কিন্তু খুব ভালো না। সুতরাং কড়া দৃষ্টি রাখতে হবে, নিজেদের কাজটাকে হাসিল করে নিতে হবে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে। আরও যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।